১০ দিলাম, ৯০ দিলাম না। এটা মূলত একটা ইস্টবেঙ্গল এবং কিছুটা দুর্গাপুজো নিয়ে একটা আলোচনা করব। মূল বিষয় থাকবে এই দ্বন্দ্ব, আপনার লেগেসি এবং কর্পোরেট বা আধুনিকতার যে একটা দ্বন্দ্ব রয়েছে, চিরদ্বন্দ্ব অন্তত কাল্পনিক একটা যে দ্বন্দ্ব রয়েছে সমর্থকদের মনে বা সাধারণ মানুষের মনে, সে নিয়ে একটা আলোচনা। তো সবার প্রথমে সকলকে আরও একবার জানাই বিজয়ার শুভেচ্ছা। অনেককে জানানো হয়নি আমার চ্যাট ফোরামে, তো তাদেরকে জানাই বিজয়ের শুভেচ্ছা। এবার মূল আলোচনায় আসা যাক। তো এই আলোচনা চলাকালীন আমি কিন্তু এই ইস্টবেঙ্গল আর দুর্গা পুজোর মধ্যে সোয়াপ করব বা টগল করব, কেননা বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। একটা বুঝলে আপনি আরও একটা অবশ্যই বুঝে যাবেন। তো গতকাল বিজয়া দশমী ছিল আমাদের এখানে স্থানীয় পুজোয়। তো বিগত 5 দিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম না, মানে খুব একটা কাজ করিনি পুজো, সেই অর্থে হ্যান্ডস অন কাজ করিনি। যখন টুকটাক হয়তো কাজ করার সুযোগ এসেছে করেছি। মূলত আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি ছোটো ছোটো ভিডিও ক্লিপে কী ঘটছে কী ঘটছে না। তো বিজয়া দশমীর পরে যখন আমি বেরিয়ে আসবো তখন একটা থ্যাংক ইউ নোট বানাচ্ছিলাম, মানে সিঁদুর খেলার ভিডিও তুলতে তুলতে যারা যারা পুজোটাকে সুষ্ঠুভাবে নামালো, অসাধারণভাবে নামানো হচ্ছে, প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। তো এক্সিকিউটিভ কমিটির একজন বড় পদের একজন ব্যক্তি, সে বলল আমাকে, এই তোমার ভিডিওগুলো একটু পাওয়া যাবে? আমি বললাম কেন? বলছে একটা বাংলা চ্যানেলকে পাঠাবে। বললাম পাঠিও, কিন্তু এটা মাথায় খেয়াল রেখো যে ওখানে কিন্তু আমি অনেক বক্তব্য রেখেছি, মানে আমি শুধু ভিডিও দিই না, ভিডিও দেখাতে দেখাতে আমি কিন্তু অনেক বক্তব্য তুলে ধরি। তো বললাম তুমি একটু অডিওগুলো শুনে নিও, দরকার হলে অডিওগুলো ডিলিট করে দিও। কেন ডিলিট সেটা আর বলিনি, তার কারণ আমি আমার অডিওতে ওই ৯০-১০ রাখি। মানে আপনারা ধরুন এই মুহূর্তে হয়তো অনেকে চাকরি করছেন, আপনাদের একরকমের মানসিকতা। তো আপনারা যখন স্কুলে ছিলেন তখন ধরুন পরীক্ষার খাতে আপনি ৯০ পেলেন বা 95 পেলেন, ভাবুন আপনি তখন কি আনন্দ পেতেন। আপনি শিক্ষকের কাছে হয়তো ধন্যবাদ জানাতেন। আপনি একবারও তাকে বলতেন না, স্যার আপনি আমাকে 10টা নাম্বার কেন দিলেন না, বা স্যার আপনি আমাকে 5টা নাম্বার কেন দিলেন না। আপনি তখন সে অল্প বয়সী আপনি কিন্তু সেটা মেনে নিতেন যে আপনার 10 নম্বর ভুল হয়েছে, এই 5 নম্বর ভুল হয়েছে, সাধারণত মেনে নিতেন। কিন্তু এখন আপনি বড় হয়ে গেছেন, এখন আপনাকে 99 দিলেও আপনি রেগে যান, কেন আমাকে 1 নম্বরটা দিল না। এই ঘটনাটা কেন বলছি? এবার একটু ফুটবলেও আসা যাক। আমরা দেখলাম পুজো চলাকালীন ইস্টবেঙ্গল মার্ক জোথানপুয়েকে বার করে দিল, রিলিজ করে দিল। এবার মার্কের নিয়োগটাই কিন্তু একটা অস্বচ্ছতার মধ্যে হয়েছে। আপনারা মনে করার চেষ্টা করুন, যখন কোয়াদ্রাত মার্ককে নিয়ে এলো তখন মার্কের পরিচয় দিতে পারছে না। অনেক সময় হয় না, মানে এমন প্রেম করেছে ছেলের সাথে একটা মেয়ে, যে ছেলের পরিচয় দিয়ে উঠতে পারছে না। কেন? প্রেম মানুষ মাত্রই করতে পারে, ধনী দরিদ্র নির্বিশেষে। কিন্তু অনেক সময় এমন ছেলের প্রেমে পড়ে যে বাবা আমাকে পরিচয় দিতে পারে না, সে ছেলেটা ঠিক কী বা কেন তাকে প্রেম করেছে, কেন হতেই পারে কোনো বিনা কারণে প্রেম করেছে। তো মার্ককে যখন নেওয়া হয়েছিল তখন তার পরিচয় দিচ্ছে সে নাকি সমস্ত পজিশনই খেলতে পারে, মানে তার কোনো স্পেশালিস্ট পজিশন নেই। ওকে তো এরকম হয়, তার একটা মেন পজিশন থাকে, তার সাথে সাথে সে আরও 3-4টে পজিশন হয়তো খেলতে পারে। এ বলছে প্রত্যেকটা পজিশনে নাকি অসাধারণ, এবং সেই অস্বচ্ছতা, অসততাকে সমর্থন করতে সেই মুহূর্তে নেমে পড়েছিল ইস্টবেঙ্গল সংক্রান্ত সমস্ত ইউটিউবার, প্রায় সমস্ত ফ্যান গ্রুপ। এবার তারা কি গুড় বাতাসের বিনিময়ে নেমে পড়েছিল? না, সবাইকে কেউ ওইভাবে হরিলুটে গুড় বাতাসা দেয় না। যেটা হয় হচ্ছে, কেউ কেউ ভাবে আমি যদি এই অস্বচ্ছতায় যোগদান করি, যদি মিথ্যে প্রচার করি, পোস্টার বানাই, তাহলে হয়তো আমি জনপ্রিয়তা পাবো সাধারণের মধ্যে, হয়তো এককালে গিয়ে আমি গুড় বাতাসা তাদের তরফ থেকেই পাবো, ভেতরের মানুষদের থেকে না পেয়ে। আর কেউ কেউ গুড় বাতাসা সম্পর্ক তো এখন আছে। এখনকার দিনে আপনি ওই ফোর্থ পিলার বলার কিছু নেই। একটা সময় হয়েছিল যখন যারা ইউটিউবার তারা বলেছিল প্রথাগত ফোর্থ পিলার যারা মিডিয়া তারা বিকিয়ে গেছে, আমরাই আজকের ফোর্থ পিলার। কিন্তু আজকে ফোর্থ পিলার যারা ইউটিউবার তারাও কিন্তু অনেকে বিকিয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিকিয়ে গেছে। ওই জন্য কোনো একটা ঘটনা ঘটলে আমাকে অনেক ইউটিউবারের কন্টেন্ট শুনতে হয়, কেননা আমি জানি এই ইউটিউবার এই ঘরের, ওই ইউটিউবার ওই ঘরের। তাই পুরো ঘটনা বুঝতে গেলে আমাকে সমস্ত ইউটিউবারের রাজনৈতিক ভেদাভেদ নির্বিশেষে আমাকে প্রত্যেকের কথা কিন্তু শুনতে হয়। এবার আসা যাক আরও একটা বিষয়। আমি
এখানে পুজো চলাকালীন যে কুমড়ো বলি হলো, নবমীতে কী বললাম, অষ্টমীতে বাগান বলি, নবমীতে কুমড়ো। গোয়েঙ্কা বাবু কি কোনো দিনও এফসি খেলবে না কোনো দিনও? অষ্টমীতে কুমড়ো বলি, অষ্টমীতে বাগান বলি, নবমীতে কুমড়ো। বাগানবাবু কি এফসি খেলবে না কোনো দিনও? সেটার মধ্যে অবশ্যই কিছুটা স্যাটায়ার রয়েছে, কিন্তু এটা বাস্তব ঘটনা। এবং আপনার দেখছেন তার আগে এবং পরে মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে তাদের সমর্থকরা গালমন্দে একদম ভরিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। মোহনবাগান সুপার জায়েন্ট যখনই কোনো পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, সে আপনার ফেসবুক বলুন বা টুইটার, ওখানে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন ইস্টবেঙ্গল ফ্যানরা, মোহনবাগান ফ্যানরাই কিন্তু খিস্তিতে ভরিয়ে দিচ্ছে। এরাই কিছুদিন আগে বলেছিল এরকমই হোক কর্পোরেট। দেখুন, কর্পোরেট এই কথাগুলো না খুব খেলো টাইপ। একটা জিনিসের অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টাইলিং, সেটা যুগের সাথে সাথে বদলে যায়। বেসিক্যালি দেখুন না, যে কোনো একটা সংস্থা তার মালিকানা হয় সরকার হাতে থাকতে পারে, কিংবা বেসরকারি হাতে, কিংবা উভয়, যেটা পশ্চিমবঙ্গের পিপিপি মডেল, প্রাইভেট আর কি যেন পাবলিক প্রপার্টি। তো তিনটে মোটামুটি থাকতে পারে। এবার অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে সেটা মোনার্কি তো ভালো মন্দ হতে পারে, আপনার ডেমোক্রেসিতে ভালো মন্দ হতে পারে, আপনার কমিউনিজমে ভালো মন্দ হতে পারে, ভালো প্রশাসক আর মন্দ প্রশাসক। যেমন আর আপনাকে যদি আধুনিক হতে হয়, আপনি কিন্তু পাস্টকে বা লেগেসিকে পুরো শূন্য করে আধুনিক হতে পারবেন না। ধরুন আপনি পড়াশোনা শুরু করলেন, আপনি বললেন যে আমি সায়েন্স নিয়ে, আমি ফিজিক্স নিয়ে পড়বো এবং শূন্য থেকে শুরু করবো। মানে শূন্য মানে কি, আপনি বললেন আমি নিউটনের লগুলো মানবো না, বা যত ল আছে ফিজিক্সের যত ল আছে কিচ্ছু মানবো না, শূন্য থেকে শুরু করব। আপনি দেখবেন আপনি আপনার জীবনের শেষে ওই নিউটনের থার্ড ল অবধিও পৌঁছাতে পারবেন না, মানে আপনি এগোতে পারবেন না। তো কিছু কিছু জিনিস আপনি গ্রহণ করতে হবে, কিছু কিছু জিনিস আপনার বুঝতে হবে, কিছু কিছু জিনিস আপনি বর্জন করতে হবে। ওইটাই হচ্ছে আধুনিকতার কন্টিনিউয়াস গ্রোথ অফ সোসাইটি অফ ম্যানকাইন্ড। ঠিক আছে, যেমন গতকাল আমি গোটা দুর্গাপুজো ধরে কিন্তু অনেক মানুষের সাথে কথা বলেছি এবং বলে থাকি আমি, মানে এমন নয় চুপ থাকি, এবং তাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু বোঝার চেষ্টা করি। যেমন যথেষ্ট এক সিনিয়র একজনের সাথে কথা বলছিলাম, তো উনি বললেন যে দেখো, গত 2 বছর ধরে এখানে পুজোয় যে যখন দর্পণে ভাসান হচ্ছে মায়ের, তখন একটা স্তোত্র বলা হয়ে থাকে সাধারণত, সেটা বলা হচ্ছে না। এবার আমাদের বাড়িতে, নিজস্ব বাড়িতেও জগদ্ধাত্রী পুজো হয় কলকাতায়, এবং আমি জানি খুব সুন্দর হয় সেই মুহূর্তটা, একদম সিনেম্যাটিক, একদম মানে সিনেম্যাটিক এক্সিলেন্স বা সেরিব্রাল এক্সিলেন্স, একদম একটা সুন্দর একটা মুহূর্ত রচিত হয়, মানে ধাপ করে কেটে যায় না, মানে মৃণাল সেনের সিনেমার মতন আচমকা শেষ হয়ে যায় না, একটা বেশ সিনেম্যাটিক একটা টার্মিনেশন হয়, অফ কালমিনেশন অফ ইমোশন অ্যান্ড এভরিথিং। তো সেটাকে হওয়া হয়নি। আমি তো গতকাল ওই ভিডিওটা পুরোটা তুলেছি, যে ভাসানের যে মায়ের শেষ যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, সেই ফাইনাল যে সিনটা মুভির, সেই সিনটা ঘটেনি, সেটা ঘটনা, সেটা আমি আগে দেখেছি। তারপর আমি খেয়াল করি, আমি তো অত ডিটেলে পুজোর সাথে জড়িত নই, তো ওনার বক্তব্যের পর আমি কোরিলেট করলাম, এবং উনি বলছেন এটা আমি বলেছি কিন্তু আমার কথা কেউ শুনছে না। দেখুন, আমি তখন ওনাকে বললাম যে এমন নয় যে সবাই ওইভাবে শোনে না, তা নয়, অনেকে ব্যাপারটা ঠিক প্রসেসটা জানে না, যে কীভাবে আপনি ফিডব্যাক কালেক্ট করবেন লেগেসি থেকে। যেটা ফুটবলের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ইস্টবেঙ্গলের সাবেকি কর্তারা বলে আমাদের অনেক কথা শোনে না। এবার যারা কর্পোরেটে রয়েছে ইমামি, তারা যে ইচ্ছে করে শোনে না তা নয়, অনেক সময় তারা জানেই না যে কীভাবে একসাথে চলতে হয়, যে কীভাবে আপনি লেগেসিকে বহন করে সামনের দিনে এগিয়ে যাবেন। মোহনবাগান সুপার জায়ান্ট এখন যেটা হচ্ছে, তার মালিকের প্রচুর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে অস্ট্রেলিয়ায়, সেটা এখন নিজেকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্লাব ভাবছে, মানে অস্ট্রেলিয়ান সরকার যেটা মনে প্রাণে চাইছে, সে ভাবছে আমি তাই করলে অস্ট্রেলিয়ান সরকার আমার মাথায় একটা আশীর্বাদের হাত রাখবে। তারা একসময় নিজেদেরকে ভারতের ন্যাশনাল ক্লাব বলতো, কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মনে প্রাণে যা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, কাল যদি বলে ইথিওপিয়াকে গালাগাল দেওয়া হতো, সুপার জায়ান্ট থেকে ইথিওপিয়াকে গালাগাল দিয়ে দুটো পোস্ট করা হবে। তারা এখন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্লাব বেশি
ভারতের ন্যাশনাল ক্লাব কোনো কালে ছিল না, কিন্তু এখন দাবি করতে পারে তার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্লাব। তো সেটাই বলা যে আপনাকে কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে, সবার মতামতটা আপনি শুনতে হবে সবার প্রথম। সেটা আপনি গ্রহণ করেন কি না করেন সেটা অন্য ব্যাপার। যেটা গ্রহণ করার সেটা না করার কী আছে? কেউ যদি বলে মাকে নবমীর দিন একটু আইসক্রিম দিও, আপনার আইসক্রিম দিলে আপনার কী ক্ষতি হবে বলুন? তাতে করে একটা মানুষের যদি মনে আনন্দ হয়, সেটা গ্রহণ করে নিন। কেন এটা তার সামাজিক, দুর্গাপুজো তো সবাইকে নিয়ে। আর আপনি খোদ দেবী দুর্গাকে দেখুন, দেবী দুর্গার 10টা হাত, 10টা হাতে যে 10টা অস্ত্র তার একটাও নিজের নয়। প্রত্যেকটা ঈশ্বর তাকে একটা করে অস্ত্র দান করেছে, সেই অস্ত্রগুলো গ্রহণ করে তবেই দেবী দুর্গা কিন্তু অসুর বিনাশ করেছেন। আবার অসুর নিয়ে আমি বলেছি, আবার মা এইসব বিভিন্ন যে অসু, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এগুলো আমাদেরই ভেতরের সত্তা। আমাদের মধ্যে অসুর আছে, আমাদের মধ্যে লক্ষ্মী, আমাদের মধ্যে সরস্বতী। ওই যে বলেছিলাম বহু আগে, আপনি কি শুধু লেখাপড়া করেন, আপনি কি হিসেব করেন না, আপনি কি প্রয়োজনে যুদ্ধ করেন না? আপনার মধ্যেই কার্তিক, আপনার মধ্যেই গণেশ। যাকে যেটা বলার ছিল যে, যেখানে মা দুর্গা নিজেই 10টা মানুষের একটা কমিউনিটির হেল্প নিয়ে যুদ্ধে জিতেছেন, সেখানে আপনি যদি দুর্গাপুজোর আয়োজন করেন, তাহলে আপনাকে কিন্তু সবার মতামতটা শুনতে হবে অ্যাটলিস্ট। শুনে তারপর যেটা মনে হবে গ্রহণ করা যায় না। ধরুন কেউ বলল যে মদ, অফুরন্ত মদ দিতে হবে, আপনি গ্রহণ করবেন না। কিন্তু কেউ যদি বলে ওই একটু আইসক্রিম দিয়ে দাও মাকে, বা একটু সোনপাপড়ি দাও, অসুবিধে কী আছে? সোনপাপড়ি সহনীয় হওয়া উচিত, তাই না? তো বলার কথা হচ্ছে যে এই 10 নম্বর নিয়ে আলোচনা মানে কিন্তু আমি 90কে এড়িয়ে যাচ্ছি না। প্রত্যেক বছর অসাধারণভাবে আমাদের এখানে দুর্গাপুজো আয়োজন করা হয়। প্রত্যেকে প্রচুর খাটে, প্রচুর পরিশ্রম করে। তার মধ্যে ওই 10 নম্বরটা চলে যায়। ওই যে বললাম, খুব ভালো স্টুডেন্টেরও 10 নম্বর চলে যায়। কিন্তু আমরা যখন স্টুডেন্ট থাকি সেটা আমরা কিছু মনে করি না। যেমন যে আমাকে এটা বলল, সে বলল যে আমি দেখছিলাম যে গামছা দিয়ে মাকে বরণ করা হচ্ছে। বলছে গামছা দিয়ে কেন হবে বরণ? মা তো রোজ শাড়ি পরছে। তাই আজকে আমি বললাম শাড়ি। তো সেইটা শুনে পুরোহিত মশাই শেষ দিনের ওইটা শাড়ি দিয়ে করলেন। আমি বললাম হ্যাঁ, তাই তো গামছা, আন্ডারওয়্যার এগুলো দিয়ে কেউ করে? এরপর তো লুঙ্গি দিয়ে করা হবে। তো শুনে সে হাসছিল। বলছে কিন্তু জানো তো, আমি বলার পর একজন দেখলাম একটু মনঃক্ষুণ্ণ হলো। কেন আপনি মনঃক্ষুণ্ণ হবেন? এভাবে তো আপনি শিখে এগোতে হবে। মা দুর্গা যেখানে নিজেই কোনো অস্ত্র ছাড়া 10 জনের থেকে অস্ত্র নিয়ে এগিয়ে গেছেন, আপনি একটা অস্ত্র নিলে আপনার কী ক্ষতি হবে? আর আপনি না শিখবেন কী করে জীবন? আপনাকে তো এইভাবেই শিখতে হবে। দেখুন, আমি যখন চ্যাট ফোরাম খুলি ইস্ট বেঙ্গলের, তখন অনেকে বলতো এ রোজ কাউকে একে সাপোর্ট করে, কাউকে ওকে সাপোর্ট করে। তা নয়, আমি ঘটনার ব্যাখ্যা করতাম। তো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন মনে হতো নিতু ভালো কাজ করছে, বলতাম নিতু ভালো কাজ। যখন মনে হতো নিতু মন্দ কাজ করছে, বলতাম নিতু মন্দ কাজ করছে। তো সেই জন্য অনেকে বিভ্রান্ত হতেন, আর কোনো কারণ নয়। তো নিতুর অনেক কিছু জানে, আবার অনেক কিছু তারা জানেও না। বারংবার তাই ভুল করে, একের পর এক ভুল করে, এবং ইস্ট বেঙ্গল তাই তলিয়ে যাচ্ছে। এইটা নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে। শুধু ইস্ট বেঙ্গলে, ভারতের ফুটবল তলিয়ে যাচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। আইএসএল সংক্রান্ত যা যা বলেছি সমস্তই ঘটেছে। ঘটেনি কি না? ওই ফোর্থ পিলারদের কথা একটা মেলেনি, কারণ ফোর্থ পিলার সব বিকিয়ে গেছে। কনভেনশনাল ফোর্থ পিলার বা অল্টারনেট ফোর্থ পিলার সব বিকিয়ে গেছে। তো যারা কর্পোরেটে রয়েছে তাদের কিন্তু লেগেসিকে সম্মান করতে হবে, অন্তত তাদের কথাটা শুনতে হবে, এবং সেখান থেকে যেগুলো গ্রহণ করার, যে নলেজগুলো গ্রহণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি শূন্য থেকে নিউটনের ল আবার শুরু করতে পারেন না। সকলে ভালো থাকবেন। আবার ধন্যবাদ জানাই সকলকে যারা ইস্ট বেঙ্গলের সাথে জড়িত, কর্পোরেট, নন কর্পোরেট বা লেগেসি। আমাদের এখানে যারা দুর্গাপুজোর আয়োজনগুলো অসাধারণ, যারা 90টা পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, মনে রাখবেন। যেটা আপনারা ভুল করেন প্লেয়ার ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, আপনার কেউ 10 পেলে তাকে নিয়ে হইচই করেন, 90 সে পায়নি সেটা ভুলে যান। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি এরা 90 পেয়েছে, 10 পায়নি। 10টা কেটে রাখলাম, সামনের বার ওইটা নয় 8 কাটবো, পরের বার 6। সবাই এগিয়ে যান, ভালো থাকুন।